চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্ক আরোপ আজ থেকে কার্যকর। নাব্যতা সংকটে নাফ নদী, মিয়ানমার জলসীমা ব্যবহারে পণ্য আনা নেয় জিম্মি জাহাজ। দেশে চালু হলো স্কিন ব্যাংক, কমবে আগুনে পুড়ে মারা যাওয়া রোগীর সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আকবর হোসেন সুমন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ায় চীনের ওপর শুল্ক বাড়িয়ে 104% আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকেই তা কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিকেলের মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করতে চীনকে আলটিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এই ঘোষণা এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প চীনকে সবচেয়ে বড় শোষক আখ্যা দেন। বলেন, চীনকে পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও 34% শুল্ক আরোপ করেছে। ট্রাম্প শুরুতে চীনা পণ্যের ওপর 20% শুল্ক আরোপ করেন, এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও 34% শুল্ক বসান। শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে কথা জানান তারা। তিস্তার বিষয়ে ভারতের সাথে চুক্তি হয়ে গেলে অন্য কারো সাথে চুক্তির প্রয়োজন পড়বে না বলেও জানান তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের এই সংবাদ সম্মেলন। একই সময় প্রায় একই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। উভয়ের কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। এ বিষয়ে কৌশলী জবাব তাদের। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। শেখ হাসিনার প্রত্যর্পণ আমরা সেই রিকোয়েস্ট করেছি, আমরা এই বিষয়ে দুপক্ষ কাজ করবে। শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। গঙ্গা পানি চুক্তি ও তিস্তা পানি চুক্তির আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান তারা। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। ভারতকে বলছি চুক্তিটা করেন, চুক্তি করলে তো অন্য কিছু করার দরকার নেই। আর একই সঙ্গে আমার তো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। এদিকে আরাকানে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আলোচনা শুরু হবে বলে জানান খলিলুর রহমান। হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা, এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারব। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সোমবারের নৈরাজ্য ও লুটপাটের সমালোচনাও করেন প্রধান উপদেষ্টার এই হাই রিপ্রেজেন্টেটিভ। রাস্তায় নামা, লুটপাট করা, এগুলো বন্ধ করতে হবে। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন খনন কাজ না হওয়ায় নাব্যতার সংকটে নাফ নদী। এতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে পণ্যবাহী কার্গো জাহাজগুলোকে মিয়ানমারের সিংহভাগ জলসীমা ব্যবহার করতে হবে। ফলে তল্লাশি নামে প্রায় আরাকান আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাহাজগুলো। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে নাইকং দিয়া এলাকায় জরুরি খনন প্রয়োজন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদী। নদীর মোহনার দুটি স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবুচর।
এতে মিয়ানমার জলসীমার একটি অংশ ব্যবহার করায় আরাকান আর্মি রোশানলে পড়া সহ পণ্য আনা নেয়া করতে নানা সমস্যায় পড়তে হয়। জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। এছাড়া প্রতিনিয়ত জিম্মি হচ্ছে মাছ ধরার ট্রলার সহ অন্যান্য নৌযান। সংকট সমাধানে সাপরির দ্বীপ ও নাইকংদিয়ার ভরাট অংশ খনন এবং সাগরে গোলার চরে জেটি ঘাট নির্মাণ দরকার। নাব নদীর মোহনার মধ্যে মানে নম্বরতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরাকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। ওইখান থেকে আসার সময় আরাকান বাহিনী আটকে ফেলে, তখন আমাদের অনেক সমস্যা মাল আসা যাওয়া করতে। বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা, সেখানে যদি নাব্যতা সংকটটা যদি নিরসন করা যায়, জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, সেন্ট মার্টিনের হোটেল মোটেল ও নাফ নদীর উজান থেকে আসা পলি, বর্জ্য ও পর্যটকবাহী জাহাজগুলোর খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল, ক্যান, পলিথিনের কারণে স্বচ্ছ নীল পানি ঘোলাটে ও ভরাট হয়ে যাচ্ছে। হোটেলের ময়লার স্তূপ, সেগুলো জাহাজের ময়লার স্তূপ, সেগুলো নদীতে পড়ছে, পানি দূষিত হচ্ছে, নদীর পানিও অনেকটা এখন বিষাক্ত হয়ে গেছে। একই সাথে নব্যতা হারাচ্ছে নাব নদী। সেখান থেকে আমাদের উত্তরণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব এই নাব নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাব নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক এমপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মুর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে নেওয়া হতে পারে। পুলিশ জানিয়েছে, মুর্শেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি হন। মুর্শেদ আলম বেসরকারি টেলিভিশন RTVরও চেয়ারম্যান। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন। জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে মারধর করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতের দিকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ কারাগার গেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল আজিজ জামিন পাওয়ার খবরে ছাত্র জনতা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকে। আব্দুল আজিজ কারাগার থেকে বের হলে সবাই তাকে ঘিরে ফেলে টানা হেঁচড়া ও মারধর করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ জানায়, বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। দগ্ধ রোগীদের প্রাণে বেঁচে থাকার স্বপ্ন জাগাচ্ছে স্কিন ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হলেও বাংলাদেশে এর যাত্রা শুরু হয়েছে গত 6 মাস আগে। এরই মধ্যে 5 জনকে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন জানান, অন্যান্য দেশের মতো স্কিন ডোনেশন প্রচলিত হলে দেশে আগুনে পুড়ে মারা যাওয়া রোগীর সংখ্যা বহুগুণে কমে যাবে। এরশাদ আলীর ক্যামেরায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আগুনে পুড়ে যাওয়া মানুষের চিকিৎসায় যুগান্তকারী উদ্ভাবন স্কিন ব্যাংক, যে চিকিৎসা পদ্ধতি কমাবে আগুনে পুড়ে মারা যাওয়া মানুষের হার। স্কিন ব্যাংকে মূলত মানুষের চামড়া সংরক্ষণ করে রাখা হয় এবং প্রয়োজনে এখান থেকে চামড়া নিয়ে পুড়ে যাওয়া মানুষের শরীরে ব্যবহার করা হয় এবং এ পদ্ধতিতে 5 বছর পর্যন্ত চামড়া সংরক্ষণ করে রাখা যায়। কারো শরীর পুড়ে গেলে রক্তনালীগুলো উন্মুক্ত হয়ে যায়। ক্ষত স্থান দিয়ে শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ দ্রুত বের হয়ে যায়। এতে মৃত্যু ঝুঁকিও বাড়তে থাকে। দ্রুত সময়ের মধ্যে শরীরের ক্ষতিগ্রস্ত অংশ চামড়া দিয়ে ঢেকে দিতে পারলে রোগীর মৃত্যু ঝুঁকি কমে আসে। তখন এই চামড়া 21 দিনের জন্য ক্ষত স্থানে ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি চাইলেই ওই স্কিন ব্যাংকে মরণোত্তর চামড়া দান করতে পারবেন। যে স্কিন ব্যাংকটাকে প্রপারলি ইউটিলাইজ করতে গেলে অর্গান ডোনেশন যে সিস্টেমটা, সেটাকে লিগালাইজ করতে হবে বাংলাদেশ। এই ইনস্টিটিউটের জন্য যে স্কিন ব্যাংকটা আছে, সেটা সারা বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। যদি আমরা প্রপার স্কিন পাই, এই স্কিন সংগ্রহ করে রেখে দিতে পারি এবং এখান থেকেই সারা বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে পাঠাতে পারে। এছাড়া জীবিত মানুষও স্কিন ব্যাংকে চামড়া দান করতে পারবেন।
চামড়া সংগ্রহের কয়েক ঘন্টার মধ্যেই সেই ডোনারকে ছেড়ে দেওয়া যায়। যে চামড়া দেবে তার শরীরে 14 দিনের মধ্যে নতুন করে চামড়া উঠে যাবে। বাংলাদেশে অগ্নিদগ্ধ রোগীর শরীরের 30% পুড়ে গেলে তাকে বাঁচানো সম্ভব হয় না। তবে স্কিন ব্যাংক পদ্ধতি পুরোদমে চালু হলে শরীরের 50%-এরও বেশি পুড়ে যাওয়া রোগীকে বাঁচানো সম্ভব। লেটেস্ট টেকনোলজি যদি আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারি, তাহলে 50 ভাগের উপরে পুড়ে যাওয়া মানুষগুলোকেও আমরা জীবনের আলো দেখাতে পারবো। কিছু রিলিজিয়াস প্রবলেম আছে, কিছু সামাজিক দায়বদ্ধতার সমস্যা আছে, এগুলি অনেকগুলি কারণ এবং ধর্মীয় অনেকগুলি কারণে আমাদের অনেক সময় স্কিন আমাদের যদি দান করার জন্য কেউ ডোনেট করেও থাকে, মৃত্যুর পরে আমরা সেই স্কিনটাকে সংগ্রহ করতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন যদি জনসচেতনতা ও মানুষকে চামড়া দানে উদ্বুদ্ধ করা যায়, তাহলে স্কিন ব্যাংক পদ্ধতিতে চিকিৎসায় অনেক আগুনে দগ্ধ মানুষের প্রাণ বেঁচে যাবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মুন্সিগঞ্জে ইট ভাটার ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত ফসলি জমি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানায় স্বজনরা। তারা জানান, জমিতে কৃষি কাজ করার সময় বিএসএফ সদস্যরা মুরাদকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে সীমান্তের শূন্য রেখায় ফেলে যায়। খবর পেয়ে স্বজনরা স্থানীয় মুকুন্দপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জে আইনের তোয়াক্কা না করে চলছে ইট ভাটা। কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন এবং পরিবেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনাবাদি হয়ে পড়ছে ফসলি জমি। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ জেলায় 66টি ইটভাটার মধ্যে 62টি সিরাজদিখান উপজেলায়। আইন না মেনেই চলছে ইটভাটাগুলো। বর্ষার 5 মাস ছাড়া বছর জুড়ে তৈরি হচ্ছে ইট। স্কুলের পাশেই আমাদের এই যে ইটের ভাটা, ঠান্ডা লাগে, নাকের ধুলাবালু যায়, যার জন্য আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। কোকিলিঙ্গে কয়লাটি ডালে তখন তো মনে করেন আশেপাশে দাঁড়তেও পারি না, মানে শ্বাসকষ্টের তো অনেক ক্ষতি হয়। সর্বদা এইসব দিকে লেগে থাকে। আবাসিক এলাকায় 1 কিলোমিটার মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও সিরাজদিখানের বালুর চরে আবাসিক এলাকার কাছেই গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। ভুক্তভোগীরা বলছেন, ধোঁয়া ও ধুলায় এলাকার গাছগাছালিতে ফল ধরে না। শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। কষ্ট, হাঁপানি, এই দুর্বালুর কারণে এটি হয়। আমরা চাই ইটভাটা দূরে থাকুক। ইটভাটার চালানে ফসলাদি জমি হয় না, আগে তো ফসল হইতো, ভালো ফসল হইতো। তিন বোন যা আছে সবগুলো নষ্ট হয়ে যায়, দুমা, এটা অনেকই ক্ষতি। পরিবেশ অধিদপ্তর বলছে, আইন না মানা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা সবাই নিয়মিত নবায়ন করে না। প্রতি বছর নবায়ন হয় এরকম 50টা। মাদ্রাসা বা কাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে, তাহলে অবশ্যই তাহলে তাদেরকে নবায়ন দেওয়া হয় না। নবায়ন না দেওয়া না হলে তাদেরকে যে শাস্তির আওতায় আনা হয়। তবে বেশ কিছু ইটভাটার মালিক লাইসেন্স নবায়ন করে না বলেও জানান তিনি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্ক আরোপ আজ থেকে কার্যকর। নাব্যতা সংকটে নাফ নদী, মিয়ানমার জলসীমা ব্যবহারে পণ্য আনা নেয়ায় জিম্মি জাহাজ। দেশে চালু হলো স্কিন ব্যাংক, কমবে আগুনে পুড়ে মারা যাওয়া রোগীর সংখ্যা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।